24-এর ভোট শুরু 19শে এপ্রিল। দুর্বল উত্তরে জোর তৃণমূলের। উত্তরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকেই শুরু দ্বিতীয় দফার ভোট প্রচার। ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত প্রচার। উত্তরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় 13 ও 16 এপ্রিল। অন্যদিকে টার্গেট উত্তরে অভিষেক। 12 এপ্রিল ধূপগুড়িতে তার জনসভা। আর তারই পাশাপাশি 13 এপ্রিল সিতাইয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। রাজ্য চেয়েছিল বাড়ি তৈরি করে দিতে, কিন্তু তা হচ্ছে না। অভিষেকের দাবি কমিশন অনুমতি দেয়নি, তারা অনুমতি দিয়েছে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার। কাকে কত টাকা দিতে হবে সেটাও কমিশন বেঁধে দিয়েছে। সেই মতোই টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এতে অনেকেরই প্রশ্ন, মাত্র 20,000 টাকায় কি হবে? উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 632টি পরিবার। এর মধ্যে 440 জনের ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা করে পড়েছে। আংশিক ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন 5,000 টাকা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্তদের কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া যাবে সেটা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো। আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5,000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। এই আর্থিক ক্ষতিপূরণে অনেকেই খুশি নন। তাদের প্রশ্ন, 20,000 টাকায় কি হবে? মোবাইলে আমার মেসেজ ঢুকলো, দেখলাম যে 20,000 টাকা ঢুকছে। এই 20,000 কি কাজটা করবো বলেন? চলবে কি তাতে? আমাদের কিচ্ছু হচ্ছে না। এই জন্য আমার দেওয়া আছে যেন আর কিছু করে পয়সা আমাদের ইয়াতে ঢোকাইলে খুবই ভালো হয়। তো এই 20,000 টাকা দিতে কিছুই হবে না আমাদের। তো 20,000 টাকা দিয়ে কি করবো? খাবো না কাজ করবো না আর কিছু আনবো? কিছুই তো হবে না 20,000 টাকা দিয়ে আমাদের। আর কিছু যদি সরকার দেয়, যদি কিছু দেয় পাই, আর একটু ভালো হয়। 31শে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। সেদিন রাতেই জলপাইগুড়ি যান রাজ্যের প্রশাসনিক প্রধান। ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস। এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না। প্রশাসনের মধ্যে পড়বে। যেহেতু এখন ভোটের বাজার, তাই দুর্গতদের জন্য বাড়ি তৈরি করতেও নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন। এর জন্য কমিশনের কাছে আর্জি জানায় রাজ্য সরকার, কিন্তু কমিশন না করে দিয়েছে বলে দাবি অভিষেকের। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো। আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5,000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। তৃণমূলের দাবি, কমিশনের বিধি মতোই ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা। এনআরসি সিএএ নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে ফের এনআরসি সিএএ নিয়ে সরব তিনি। हम नफरत नहीं करने जानते हैं, हम नफरत नहीं, हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे। हम लोग जुलूम नहीं सहेंगे। अब एक साथ रहेगा तो कोई कुछ नहीं कर सकता है। और जब तक हम लोग जिंदा है, आप ये याद रखना, हमको जिंदगी भी बर्बाद होना पड़े उसके लिए भी हम तो है। अब मत तो डरते नहीं है, लेकिन हम जनता का पास में है, हम रहते जाओगे। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রথম এফআইআর। পাহাড়ে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর শিক্ষা দপ্তরের। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, প্রাক্তন জিটিএ কর্তা বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। সূত্রের খবর, এফআইআরে তৃণমূলের একাধিক নেতার নাম রয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করল শিক্ষা দফতর। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। জেলে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল শিক্ষা দফতর। জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতির অভিযোগে বুধবার এফআইআর করে স্কুল শিক্ষা দফতর। বিধাননগর উত্তর থানায় করা এই এফআইআরে নাম রয়েছে প্রাক্তন জিটিএ কর্তা বিনয় তামাংয়ের। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্গুর ভট্টাচার্যের। সূত্রের খবর, তৃণমূলের একাধিক নেতারও নাম রয়েছে শিক্ষা দফতরের করা এফআইআরে। স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম এফআইআর করল রাজ্য। এটি জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতি মামলায়। অভিযোগ, 2017 সাল থেকে পাহাড়ে শিক্ষক নিয়োগে ব্যাপক কারচুপি হয়। কোনো রকম পরীক্ষা ছাড়াই 1053 জনকে নিয়োগ করা হয়। অভিযোগ, তৎকালীন জিটিএ কর্তা বিনয় তামাং যে নামের তালিকা দেন তারাই চাকরি পান। গত মঙ্গলবার এই নিয়োগ মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। ছদ্মনামে আসা চিঠির ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্ট বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের জন্য সিবিআইকে নির্দেশ দেয়। এরপরই তৎপর হয় শিক্ষা দফতর। স্কুলে নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক এবং নেতা গ্রেফতার হয়েছেন। শিক্ষা দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই তৎপর হয় শিক্ষা দফতর, দায়ের করে এফআইআর। এর আগে কখনো এফআইআর করেনি শিক্ষা দফতর, কিন্তু এবার জিটিএ এলাকায় নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের সিবিআই অনুসন্ধানের নির্দেশের পরের দিনই এফআইআর করেছে শিক্ষা দফতর। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এবার যাতে শিক্ষা দফতরের ভূমিকা নিয়ে আইনি প্রশ্নের মুখে পড়তে না হয় সেই কারণেই এফআইআর। এই এফআইআরই নাম পার্থ চট্টোপাধ্যায়, শ্রীরাঙ্গুর ভট্টাচার্য, বিনয় তামাংদের। নিউজ 18 বাংলা। হাইকোর্টের নির্দেশেই তৎপর সিবিআই। আপাতত 3টি এফআইআর করে সন্দেশখালীর তদন্ত। শাহজাহান ও অনুগামীদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ। 3টি আলাদা এফআইআর করতে চলেছে সিবিআই। আপনাদের জানিয়ে রাখি, পোর্টালের অভিযোগ দেখে পরবর্তী পদক্ষেপ সন্দেশখালীর, এবং সন্দেশখালীর অভিযোগ নিতেই ইমেল আইডি, হাইকোর্টের নির্দেশে ইমেল আইডি সিবিআই এর। জমি দখল থেকে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ এবং মেল আইডি আপনাদের জানিয়ে রাখবো, sandesh.cbi.gov.in। ইমেলে অভিযোগ নেবে সিবিআই। এই ইমেল আইডিতেই অভিযোগ জানাতে হবে, sandesh@cbi.gov.in। রেড রোড থেকে ফের এজেন্সিকে নিশানা মমতার। সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে, গ্রেপ্তার করছে। তৃণমূল এজেন্সিকে ভয় পায় না। ইডি সিবিআই আয়করের জন্য আলাদা জেলখানা তৈরি করুন, কেন্দ্রকে কটাক্ষ তৃণমূল নেত্রীর। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकते हैं? हम लोग रॉयल बंगाल टाइगर का तलवार लड़ते हैं। সিবিআই তদন্ত স্বাগত শাহজাহানের। সন্দেশখালীতে সিবিআই নির্দেশ হাইকোর্টের। সিবিআই তদন্ত হলে ভালো হবে মন্তব্য করেছেন শেখ শাহজাহান, এবং ফিরহাদ হাকিম বলছেন তদন্ত তো হচ্ছে, তদন্ত যেন নিরপেক্ষ হয়, দাবি করেছেন ফিরহাদ হাকিম। জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে, খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডি তদন্ত, ইডি তো তদন্ত করছে শাহজাহান। সবচেয়ে ভালো হবে। ঠিক আছে না, হচ্ছে সিবিআই তদন্ত তো হচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই তদন্ত হবে, কিন্তু
তদন্তটা যাতে নিরপেক্ষ হয়। হাইকোর্ট অনেকগুলোই আদেশ দেয় সিবিআই তদন্তের, তারপরে সেটা রাজনৈতিক অস্ত্রটা বিজেপির হাতে তুলে দেয়, সেটা যাতে না হয় এটাই কাম্য। 24-এ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হাতিয়ার সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করেই মহিলা মন জয় করতে চাইছে। পাল্টা ময়দানে তৃণমূল। সন্দেশখালী ইস্যুতে ভোটের বাংলা গরম। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছেন। এই বছরের জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম। এই ইস্যুকেই 24-এর লোকসভা ভোটে হাতিয়ার করছে বিজেপি। এ নিয়ে আসরে খোদ নরেন্দ্র মোদী। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধরলে ইতিমধ্যেই বাংলায় এসে 6টি সভা করে ফেলেছেন নরেন্দ্র মোদী। প্রতিটি সভা থেকেই তৃণমূলকে নিশানা করতে সন্দেশখালীকে হাতিয়ার করেছেন তিনি। বারাসাতের সভার পরে সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন মোদী। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। रेखा जी नमस्कार। आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही है। বুধবার উত্তরবঙ্গে বিজেপির প্রচারেও সন্দেশখালীর মহিলারা। নরেন্দ্র মোদীর মতোই অমিত শাহ বাংলায় এসে হাতিয়ার করেছেন সন্দেশখালী ইস্যু। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेशखाली की तरह अत्याचार करने की छूट देना। পর্যবেক্ষকদের একাংশের মতে এসব থেকে স্পষ্ট 24-এর ভোটে বিজেপির বড় অস্ত্র সন্দেশখালী। বিজেপি এর আগে বাংলায় বিভিন্ন ভোটে বিভিন্ন ইস্যুতে ভোট চেয়েছে, কিন্তু 19-এর লোকসভা ভোট ছাড়া অন্য কোনো ভোটে সাফল্য মেলেনি। 21-এও স্বপ্নভঙ্গ হয়েছে। এবার 24-এর লোকসভা ভোট। এই ভোটে বিজেপির লক্ষ্য মহিলা ভোট। পর্যবেক্ষকদের মতে এই কারণেই সন্দেশখালীকে হাতিয়ার করে মহিলা মন জয় করতে চাইছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গে মোট ভোটারের 49.2% মহিলা, অর্থাৎ পশ্চিমবঙ্গে মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। তৃণমূল বারবারই দাবি করে নারী নিরাপত্তায় দেশের মধ্যে এগিয়ে বাংলা। এই দাবিকেই ভোতা করতে চাইছে বিজেপি। তাই সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে শান দিচ্ছে। এভাবেই বাঙালির আবেগ ও যাত্রাভিমানকে নাড়া দিতে চাইছে পদ্ম শিবির, যাতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছেন। চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। এভাবেই সন্দেশখালী ইস্যুতে গরম ভোটের বাংলা। একদিকে সন্দেশখালীকে হাতিয়ার করে ভোটে তার ডিভিডেন্ড পেতে চাইছে বিজেপি, পাল্টা পদ্মের অস্ত্রকে ভোতা করতে আসরে তৃণমূল। সন্দেশখালীতে আমরা রক্তাক্ত হয়েছি, সন্দেশখালীর মানুষ আক্রান্ত হয়েছে, সন্দেশখালীর মানুষ শান্তি পাক, সন্দেশখালীর মানুষ জমি ফেরত পাক। আমরা শুধু এইটুকুনি চাই। ব্যান্ড পার্টি নয়, পলিটিক্যাল পার্টি। সুতরাং এরকম ঘটনা পেটে তো প্রচার হবে। সন্দেশখালীর যা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে গ্রেপ্তার করেছে তো এই রাজ্যের পুলিশ। মাননীয় আদালত সিট করতে বলেছেন, সিবিআই এর একটা সিট হবে। তা কি গেল এলো তাতে? দোষ যে করেছে তার উপযুক্ত শাস্তি হোক। ভোটে তো ওরা লড়ছে, আমরা ভোটে লড়ছি। নিউজ 18 বাংলা। তিনি এখন তিহারে, ভোটের ময়দানে নেই, তবুও ভোটের বাজারে চর্চায় কেষ্টবাণী। চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। কখনো চরম চরম হুঙ্কার, চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। কখনো আবার গুড় বাতাসার দাবাই। যেখানে যা প্রয়োজন হবে সেরকম বাজনা বাজাবে, যেখানে যা দরকার হবে সেরকম নকুলদানা দেবে। কারো যদি প্রয়োজন মনে করে সে গুড় বাতাসা দেবে। কেউ যদি মনে করে চরম চরম দিতে হবে, চরম চরম দেবে। কেউ যদি মনে করে খেলা করতে হয়, ভালো খেলা খেলবে। অনুব্রত মণ্ডল এখন তিহারে, কিন্তু ভোটের বাংলায় তাকে নিয়েই আলোচনা। ভোট ময়দানে তিনি অনুপস্থিত থেকেও অনুব্রত উপস্থিত। অনুব্রত মণ্ডল
তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। 2018 পঞ্চায়েত ভোটের সময় তার মুখে শোনা গিয়েছিল গুড় বাতাসার কথা, জানিয়ে বিস্তর জল ঘোলা হয়। এবার 24 লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষের মুখে ছোলা গুড়। আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো সারাদিন রোদ্রে ঘুরে। কি রাস্তায় দাঁড়িয়ে নাই, এটা অস্বীকার করতে পারবেন? ভোটের বীরভূম মানেই যেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের হুঙ্কার। গরু পাচার মামলায় তাকেই গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। 2022 অগস্ট থেকে তিনি জেলে, কিন্তু তাকে নিয়ে বঙ্গ রাজনীতিতে আলোচনা বন্ধ হয়নি। পঞ্চায়েত হোক বা লোকসভা ভোট, বারবার আলোচনায় উঠে এসেছেন বীরভূমের কেষ্ট। নকুলদানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জল দিতে শুধু জল দেওয়া যায় না, নকুলদানা দেবো। তিনি বীরভূমে নেই, কিন্তু বীরভূমে ভোট প্রচারে আছেন। অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা বীরভূমের পাশের জেলাতেও। সৌজন্যে দিলীপ ঘোষ, যিনি বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী। পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের সমর্থন, জনগণের মনোবল বাড়িয়ে, আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে তার পরিবর্তন। উদ্ভট, অপ্রাসঙ্গিক, অগণতান্ত্রিক, স্বৈরাচারী আচরণের মতো কথাবার্তা, হুমকি দেওয়া কথাবার্তা তার মুখেই শোনা যায়। এখন তিনি প্রচারের সময় ডান্ডা হাতে, লাঠি হাতে নিয়ে বেরিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। তিনি যত এগুলো করবেন, তাকে এবং তার দলকে বাংলার মানুষ তত বর্জন করবে। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো খানাকুলে বিজেপি বিধায়কের দাদাগিরি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের উপর চড়াও, মারলেন চর। আর এ নিয়ে প্রথমে সাফাই বিজেপি বিধায়কের, তারপর দাবি করলেন চর নাকি মারেননি। আর এ নিয়েই তুঙ্গে তরজা। পানীয় জলের সমস্যা, এ নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের মারধর করলেন বিজেপি বিধায়ক হুগলির খানাকুলের রাজহাটিতে। খানাকুলের রাজহাটি এলাকায় বেশ কয়েকদিন ধরেই খাবার জলের সমস্যা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের দাবি, পাম্পে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়েছিল বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতে। বুধবার আচমকা নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে চড়াও হন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। মারধর করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীকে। তাকে বাঁচাতে গেলে পাম্প অপারেটরের দাদাকেও মারধর করা হয় বলে অভিযোগ। একজন বিধায়ক হয়ে যদি আমাদেরকে এরকম করে মারধর করতে থাকে, না জেনে শুনে কি হয়েছে না হয়েছে, যদি আমাদের কাছ থেকে জানতো, বুঝে যান, যদি আমাদের 100% ভুল থাকতো, আমরা মাথা পেতে মার খেতাম, কোনো করতাম। কিন্তু অফিস থেকে যে যদি লোক আসে, আমরা সেখানে কি করব? অনেকেরই প্রশ্ন, একজন বিধায়ক হয়ে কিভাবে কারো গায়ে হাত তুললেন সুশান্ত ঘোষ? যেটা ঘটেছে সেটা উত্তেজনার বশেই হয়েছে। এই ধরনের অত্যাচারটা কন্টিনিউ চলতে পারে না। এটা তৃণমূল কংগ্রেস এই মানুষের উপরে, মা বোনেদের উপরে যে অত্যাচারটা চালাচ্ছে তার প্রতিবাদ আমরা করেছি। এরপর বিজেপি বিধায়কের দাবি, তিনি নাকি মারেননি। আপনার আমার বাড়ির মা বোনকে যারা হাত ধরে টানবে, যারা গালিগালাজ করতে যাবে, তাদের জন্য হাতটা নিচের দিকে থাকেন, কেউ রাখতে পারেন। আমি রেখেছি, আমি হাতটা তুলে ফেলেছিলাম, কিন্তু মারিনি, কাউকে মারতেও দিই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, সেটা দেখতে হবে কি ঘটনা ঘটেছে। সে হয়তো বসে ওখানে দলদাসের মতো আচরণ করছিল, তো দলদাসের মতো আচরণ করলে মারই খাবে, নিরপেক্ষ ভূমিকা পালন করলে ফুল পাবে। গুন্ডামি বলতে বিজেপি, সন্ত্রাসবাদী বলতে বিজেপি। তাই এদের কাজ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অত্যাচার করা। ওরা ওখান থেকে খুন জখম এসব হলো গুজরাটের যা অমিত শাহের দল করে। আমরা এসব ভয় পাই না, তাই ওরা চেষ্টা করে যাক, আমরা প্রতিরোধ করব। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর পর এবার এসএস আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুরের আলুওয়ালিয়া এবার লড়বেন আসানসোল থেকে। চাপে পড়েই কি জয়ী প্রার্থীদের কেন্দ্র বদল করতে হলো বিজেপিকে? প্রশ্ন নানা মহলে।
দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর পর সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আরো এক হেভিওয়েট সাংসদের কেন্দ্র বদলে দিল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ 24-এ লড়বেন আসানসোল কেন্দ্র থেকে। আসানসোলের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগে সুর চড়ায়। বিতর্কের মাঝে পবন নিজেই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। এবার সেই আসানসোলে বিজেপির প্রার্থী আলুওয়ালিয়া। 2014-এ তিনি যেতেন দার্জিলিং থেকে। 2019-এ বর্ধমান দুর্গাপুর, এবার আলুওয়ালিয়া লড়বেন আসানসোল কেন্দ্রে। এর আগে আরো 2 নেতার ক্ষেত্রে কেন্দ্র বদল করেছে বিজেপি। দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 লোকসভা আসন পায় বিজেপি। দিলীপ ঘোষ 2019-এ যেতেন মেদিনীপুর থেকে, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসন, কিন্তু দল হেঁটেছে অন্য পথে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে টিকিট দেওয়া হয় আলুওয়ালিয়ার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে। এতে দিলীপের গলায় শোনা যায় অভিমানের সুর, যদিও শেষ পর্যন্ত মেনে নেন দলের সিদ্ধান্ত। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করব। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। আমার চোখে ঠুলি পড়ানো আছে, ওটা আমি একটাই দেখতে পাই, ভারত মাতা, ভারতবর্ষ, গেরুয়া ঝান্ডা, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। দিলীপ দেবশ্রীর পর এবার আলুওয়ালিয়ার কেন্দ্র বদল। বিজেপি সূত্রে খবর, আলুওয়ালিয়া এবার টিকিট পাবেন কিনা তা নিয়ে দলের অনেকের মধ্যেই সংশয় ছিল। আলুওয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ক্ষোভের আঁচও পেয়েছিল দল। অভিযোগ, তাঁকে নাকি সেইভাবে দেখাই যেত না এলাকায়। শেষ পর্যন্ত কেন্দ্র বদলে আলুওয়ালিয়াকে আসানসোলের প্রার্থী করল বিজেপি। একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার। এতদিন ধরে বিভিন্ন জায়গাকার মেম্বার পার্লামেন্ট হলাম, এবার নিজের জন্মভূমি আসানসোল, ওখানকার জনগণের রায় নিতে এসেছি। আমি যখন দার্জিলিং থেকে এসেছিলাম তখনও ঠিক এইরকম পোস্টার পড়েছিল, কিন্তু তার উত্তরটা জনগণ দিয়েছিল, এবার আবার দেবে। যে আমি বেঙ্গলের মধ্যে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট করেছি এমপি ল্যাডের টাকা। এতে অনেকেরই প্রশ্ন, কেন 3 জন হেভিওয়েট জয়ী সাংসদদের কেন্দ্র বদলে দিল বিজেপি? এটা কি বিজেপির কৌশল, নাকি চাপে পড়ে এই সিদ্ধান্ত? চাপ হলে কিসের চাপ? আমার লোক কোথায় দাঁড়াবে সেটা কি অন্যটুকু তৃণমূল ঠিক করবে? বরযাত্রী কখন রওনা দেবে, সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা, সেটা কি তারা কারা ঠিক করবে? সেটা পাড়ার লোক ঠিক করবে না কন্যা পক্ষ ঠিক করবে? আমরা ঠিক সময় ঠিক যাবো, একদম ঠিক সময় যাবে। নাম না করে উদ্দেশ্য করে যাকে সব থেকে বেশি সমালোচনা করে সেই ডায়মন্ড হারবারের রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে দাঁড়ালে 4 লক্ষ বা 5 লক্ষ ভোটে হারবে এটা নিশ্চিত বুঝতে পেরে সে রয়্যাল বেঙ্গলের সামনে কাউকে দাঁড় করানোর মতো লোক এখনো বিজেপি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বিজেপির রাজনৈতিক দৈন্যতা, এবং তারা হারার ভয়ে কতটা পেয়েছে সেটাই বোঝা যাচ্ছে। ये डर हम लोगों को बहुत अच्छा लग रहा है। নিউজ 18 বাংলা। ভোট বাংলায় নানা ঘটনা ঘটছে, নানা ছবিও সামনে আসছে। এবার দেখাবো টার্গেট তেলেগু ভোটার, তাই তেলেগু ভাষাতেই প্রচার, দেওয়াল লিখনও তেলেগু ভাষাতেই। এটা লেখা আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমপি জুন মালিয়া घर की भारी बहुमत लो ভোট জিতে সে বিজয় বানায়। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, দক্ষিণ ভারতের এই 2 রাজ্যের ভাষা তেলুগু, কিন্তু ভোট বড় বালায়, তাই বাংলার ভোটেও তেলুগুতে দেওয়াল লিখন। খড়গপুরের দেওয়ালে দেওয়ালে তেলুগু ভাষায় ভোটের প্রচার। এই রেল শহরের ওল্ড সেটেলমেন্ট, নিউ সেটেলমেন্ট, মথুরাঘাটি প্রভৃতি জায়গায় এখন এমন ছবি চোখে পড়বে। আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। এই মিনি ইন্ডিয়াতে এবার তেলুগুদের ভোট মন জয় করতে একেবারে তেলুগু ভাষায় দেওয়াল লিখন করেছে সব রাজনৈতিক দল। রেলের কর্মী হিসেবে অন্ধ্রপ্রদেশের অনেকেই দীর্ঘদিন ধরে খড়গপুরের বাসিন্দা, অনেকের আবার জন্ম হয়েছে খড়গপুরে, তাই বাংলা সবাই বোঝেন।
কিন্তু সবাই পড়তে পারেন না। খড়গপুরের এই তেলেগু ভোটাররাই বড় ফ্যাক্টর। খড়গপুর পুরসভার 35টি ওয়ার্ড, এর মধ্যে 8টি ওয়ার্ডে রেল কলোনি। এই 8টি ওয়ার্ডের বেশিরভাগ বাসিন্দার মাতৃভাষা তেলুগু। হিসেব বলছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুরে 35% ভোটারই তেলুগু। এই ভোটারদের জন্য তাই তেলুগুতেই দেওয়াল লিখন। সব দলই দেওয়াল লিখছে দক্ষিণী ভাষায়। এটা লেখা আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী एमपी जून मालिया घर की भारी बहुमत लो वोट चीची से विजय बनाए। क्या अभी इधर खड़गपुर में बहुत जन साउथ इंडियन बहुत जन है, इधर तेलुगु में भी लिख रहा है। बहुत खुशी हो रहा है कि तेलुगु में लिख रहा है करके। मैंने कैंडिडेट पता चलेगा कि क्या नाम है क्या नाम नहीं पता चल रहा है, तो बहुत अच्छा लग रहा है। খড়গপুরে মিনিমাম আপনার 30% হ্যাভ আমাদের তেলুগু পাবলিক আছে। ওটার জন্য তেলুগু পাবলিকের জন্য আমরা মানে তেলুগুতে আমরা লেখা পড়ছি, আমরা তেলুগু ল্যাঙ্গুয়েজে, আর তেলুগু ল্যাঙ্গুয়েজে প্রচার করছি। পুরো আন্ধ্রা স্টাইলে আমরা পুরো প্রচার করব। অনেকজন তেলুগুতে পড়াশোনা জানে, হিন্দি ভাষা বা বাংলা জানে না, সেজন্য তাদের সুবিধার জন্য আমরা যে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা এরকম প্রচার করি। 35% এই তেলুগু ভোটারদের মন জয় করতে একেবারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। তেলেগু ভাষাতে দেওয়াল লিখন তো দেখলেন, এবার দেখাবো ভোটের দেওয়ালে কার্টুন কোলাজ। ভোটের প্রচারে শিল্পের ছোঁয়া, প্রতিপক্ষকে কার্টুনে কটাক্ষ। কার্টুন প্রচারে পিছিয়ে নেই কোনো পক্ষ। ভোটের দেওয়ালে কার্টুন, দেওয়ালের সঙ্গে রং তুলির বন্ধুত্ব, অল্প কথায় গল্প। ভোটের প্রচার জমজমাট, দেওয়ালে দেওয়ালে স্লোগান, প্রার্থীর নাম, দলের প্রতীক। এরই মাঝে নজর কাটছে কার্টুন। রাজ্য জুড়ে ভোটের প্রচারে কার্টুন কোলাজ, ভোটের প্রচারে শিল্পের ছোঁয়া। কলকাতা দক্ষিণের দেওয়াল লিখনে গুরুত্ব পেয়েছে কার্টুন। তৃণমূল, বিজেপি থেকে সিপিআইএম, সবারই প্রচারের বড় অস্ত্র কার্টুন। মঞ্চে গলা চড়িয়ে বিরোধী শিবিরকে কটাক্ষ, সেই ইস্যুগুলোই তৃণমূলের দেওয়াল লিখনে, কার্টুনে, কবিতায়। ভোটের দেওয়ালে রঙের গন্ধ, কবিতার ছন্দ। দেওয়াল লিখনেই সিএএ, এনআরসি, কোথাও আবার একসঙ্গে বাম বিজেপিকে আক্রমণ। সিপিআইএম এর দেওয়াল লিখনেও কার্টুন, তাদের ইস্যু ইলেকটোরাল বন্ড, একযোগে বিজেপি তৃণমূলকে আক্রমণ। 67, 69-এ তখন বেশ মজার মজার ছড়া দেখতাম, ভালোও লাগতো, হাসিও পেত। যাই হোক, এখন তো দিন বদলেছে, সমস্ত ইন্টারনেট কম্পিউটারের যুগ এসেছে। এখন ছড়া যেগুলো হচ্ছে দেয়ালে, সেগুলো একটু সেন্টিমেন্টাল টাইপের ছড়া। এখন মানুষ ঠিক সেই ছড়াকে সেই মজা হিসাবে নিচ্ছে না। কাজেই সেই ছড়ার ভাবটা কমে গিয়ে এখন যেন অন্য ছড়ার পদক্ষেপে এসছে। ইন্দিরা গান্ধীকে তার যে বিপক্ষ রাজনৈতিক দল তারা ডাইনি বলে দেওয়াল লিখেছিল। কখনো বা দেখেছিলাম রাজীব গান্ধীকে বোফোর্স গান্ধী বলতে। আজ যা কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া বা এই মোবাইল এর মধ্যে দিয়ে হচ্ছে, সেখানে বেশ কিছু এবছর দেখছি কিছু কিছু রাজনৈতিক দল দেওয়াল লিখছে, তাদের বেশ ভালোই লাগছে কার্টুন দিয়ে। আমজনতা আমরা তো এই দেওয়াল লিখনগুলো দেখে বেশ মজা পাই। কলকাতার বাইরেও দেওয়াল লিখনে কার্টুন কোলাজ, তৃণমূলের নিশানায় বিরোধীরা। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার থেকে মূল্যবৃদ্ধি, কোথাও আবার নোট বাতিল, কোথাও দেওয়ালে আবার রামবাম আতাতের অভিযোগ তুলে কটাক্ষ, সবই কার্টুনে। কার্টুন প্রচারে পিছিয়ে নেই বিজেপিও, পদ্মের দেওয়াল লিখনে কার্টুন কোলাজ, বিরোধীদের কটাক্ষ করে কবিতা। নিউজ 18 বাংলা।